কখনো ভেবে দেখেছেন গ্রিনল্যান্ড কেনার মতো একটা অদ্ভুত প্রস্তাব কিভাবে একটা মারাত্মক ভূরাজনৈতিক সংকটে পরিণত হতে পারে? আর এতটাই যে বছরের পর বছর ধরে যারা মিত্র তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। চলুন আজ দেখি ডোনাল্ড ট্রাম্পের এই একটা পদক্ষেপ কিভাবে পুরো আটলান্টিক জুড়ে আলোড়ন ফেলে দিল। আজ আমরা প্রথমে ট্রাম্পের সেই প্রস্তাবটা দেখব, তারপর জানব গ্রিনল্যান্ড আর ইউরোপ এর কি জবাব দিয়েছিল। এরপর আমরা দেখব এই ঘটনার জেরে ইতালি কেন রাশিয়ার দিকে ঝুঁকল, আর সবশেষে এই পুরো ব্যাপারটা ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে কি অমচম বড় প্রশ্ন তুলে দিল তা নিয়ে আলোচনা করব। তো এই গল্পের শুরুটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার একটা বেশ আগ্রাসী পদক্ষেপ দিয়ে। দেখুন, এটা কিন্তু শুধু একটা জমি কেনার মতো ব্যাপার ছিল না, এর পেছনে ছিল একটা গভীর ভূরাজনৈতিক হিসাব যা পুরো পরিস্থিতিকেই অনেক জটিল করে তোলে। এই আইডিয়াটা কিন্তু একেবারে নতুন কিছু নয়। 2019 সালে প্রথমবার যখন এই প্রস্তাবটা দেওয়া হয় তখনই সেটা নাকচ হয়ে গিয়েছিল, কিন্তু 2025 সালে এটা আরও জোরালোভাবে আরও আগ্রাসীভাবে ফিরে আসে। আর যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপকে একরকম সতর্ক করে দিলেন, তখন থেকেই পরিস্থিতি পুরোপুরি ঘুরে যায়। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এমনটা করতে চাইল? তাদের ভাষ্যমতে এর পেছনে কয়েকটা বড় কারণ ছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল গ্রিনল্যান্ডের উপর আমেরিকার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে আর্কটিক অঞ্চলে রাশিয়া আর চীনের বর্তে থাকা প্রভাব ঠেকানো যায়, আর সেই সাথে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ নতুন শিপিং রুটগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা। আর এই প্রস্তাবের সবচেয়ে অবাক করার মতো দিকটা কী ছিল জানেন? এর একদম ব্যবসায়িক ধরনটা। গ্রিনল্যান্ডের প্রত্যেক বাসিন্দাকে $1,00,000 করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ভাবা যায়, এই লেনদেনের মানসিকতাই কিন্তু গ্রিনল্যান্ডবাসী আর ইউরোপীয় মিত্রদের সবচেয়ে বেশি ক্ষুব্ধ করে তোলে। আমেরিকার এই প্রস্তাবের পর প্রথম এবং সবচেয়ে জোরালো জবাবটা এলো গ্রিনল্যান্ড থেকেই। তাদের উত্তরটা ছিল একেবারে স্পষ্ট, সোজাসাপটা আর ঐক্যবদ্ধ। দেখুন, গ্রিনল্যান্ডের সব রাজনৈতিক দল তাদের নিজেদের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, এই ইস্যুতে এক সুরে কথা বলল। তারা সবাই মিলে এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিল। তাদের ওই সহজ কথাটা, আমরা আমেরিকান হতে চাই না, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আর তাদের দৃঢ় অবস্থানটা সবার কাছে পরিষ্কার করে দেয়। এখানে একটা ব্যাপার বুঝতে হবে, গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের অংশ হলেও তাদের সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী প্রচুর স্বাধীনতা আছে। মানে তাদের নিজেদের প্রশাসন চালানোর আর নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। আর ঠিক এই কারণেই তাদের এই প্রত্যাখ্যানটা আইনগতভাবেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা আর শুধু ডেনমার্কের থাকল না, এটা হয়ে দাঁড়ালো পুরো ইউরোপের সম্মানের প্রশ্ন। পুরো মহাদেশটাই যেন ডেনমার্কের সমর্থনে একজোট হয়ে গেল। ইউরোপীয় ইউনিয়ন যে শুধু মুখেই বলছিল তা না, তারা কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতিও নিচ্ছিল। ইইউ-এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের এই কথা থেকেই স্পষ্ট যে তারা এটাকে একটা সত্যিকারের হুমকি হিসেবেই দেখছিল এবং এর জবাব দেওয়ার জন্য পরিকল্পনাও করছিল। আর ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা তো আরও এক ধাপ এগিয়ে বললেন, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইন আর শৃঙ্খলার পক্ষে দাঁড়াবে। তারা যে কোনো পরিস্থিতিতে গ্রিনল্যান্ড আর ডেনমার্কের পাশে থাকবে। এটা আমেরিকার জন্য একটা খুবই শক্তিশালী বার্তা ছিল। আর ঠিক এখানেই গল্পটা একটা এমন দিকে মোড় নিল যা হয়তো ওয়াশিংটনের কেউ ভাবতেও পারেনি। মিত্রদের চাপের মুখে এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল যা পুরো ভূরাজনৈতিক সমীকরণটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গল্পের চূড়ান্ত মুহূর্তে এসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এমন একটা কথা বললেন যা ছিল অভাবনীয়। তিনি বললেন, ইউরোপের উচিত রাশিয়ার সাথে আবার কথা বলা শুরু করা। ভাবুন একবার, আমেরিকার মতো এক মিত্রের চাপের মুখে ইতালির মতো আর এক মিত্র দেশ প্রতিপক্ষ রাশিয়ার সাথে আলোচনার কথা বলছে। মেলোনির প্রস্তাবটা কিন্তু শুধু কথার কথা ছিল না। তিনি দুটো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলেন। 1, রাশিয়ার সাথে সরাসরি আলোচনা শুরু করা, আর 2, প্রেসিডেন্ট পুতিনের সাথে সমন্বয়ের জন্য একজন বিশেষ ইইউ দূত নিয়োগ করা। এর মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে শুধু এক পক্ষের কথা শুনলে চলবে না। এই পুরো ঘটনার পর যে সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এসে দাঁড়িয়েছে তা হলো, এই সংকটের ফলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ কি আসলেই ঝুঁকির মধ্যে পড়ে গেল? ডেনমার্কের প্রধানমন্ত্রীর এই সতর্ক বাণীটি পরিস্থিতি কতটা গুরুতর তা বুঝিয়ে দেয়। এর মানে কিন্তু এই না যে ন্যাটো একদিনে ভেঙে যাবে, বরং এর মানে হলো জোটের ওপর থেকে বিশ্বাস আর আস্থার ভিতটাই এমনভাবে নড়ে যাবে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। তবে এটাও মনে রাখতে হবে যে আমেরিকার ভেতরেও কিন্তু সবাই একমত নন। একদিকে যেমন ডেনমার্কের অবস্থান খুবই কঠোর, তেমনি অন্যদিকে অনেক মার্কিন সিনেটরও আছেন যারা মনে করেন যে ডেনমার্কের সার্বভৌমত্বকে সম্মান করা ন্যাটোর অস্তিত্বের জন্যই জরুরি।
তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? গ্রিনল্যান্ডকে নিয়ে এই সংকট কি শুধুই দুই মিত্র দেশের মধ্যে একটা সাময়িক ঝামেলা, নাকি আমরা আসলে একটা বড় সড় বিশ্বশক্তি পরিবর্তনের সাক্ষী হচ্ছি, যেখানে পুরনো জোটগুলো ভেঙে গিয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এই রকম আরও গভীর কৌশলগত বিশ্লেষণের জন্য ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।